আসসালামু আলাইকুম। সকলের উদ্দেশ্যেই দেয়া এই সালাম সকলের উপরেই আল্লাহ তাআলা তার শান্তির বৃষ্টি বর্ষণ করুন, এটাই কামনা করি। তবুও স্পেশালভাবে আমাদের প্রাক্তন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, তাকে সালামটা দিচ্ছি। আমার সালামটি গ্রহণ করবেন। আপনারা, বিশেষ করে আপনার উদ্দেশ্যেই আমার এই ভিডিওটি করা। শুধুমাত্র আপনাকে উদ্দেশ্য করে ভিডিওটি করেছি, কন্টেন্টটি তৈরি করেছি, তাই বলে এই নয় যে শুধু আপনাকেই বোঝাতে চেয়েছি। আপনার দল, আপনার আপনাদের যে প্রাগৈতিহাসিক দল নিয়ে গর্ব করে থাকেন, সেই দলটিকে নিয়েও বলছি। আপনি প্রথমে একটি ভাষণ দিলেন, ভাষণে বললেন, বিবৃতি দিলেন, বিবিসিকে বিবৃতি দিলেন এবং আরও বিভিন্ন জায়গায়ও বেশ কয়েকবার বলেছেন। বিশেষ করে এই ভাষণটি আপনি দিয়েছেন। আমি সজীব ওয়াজেদ জয় বলছি। শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। এখানে আপনি বলেছেন কি যে আমার মা আর রাজনীতি করবেন না, বাংলার জনগণ থেকে নিগৃহীত হয়ে, অপমানিত হয়ে, এই ধরনের অপমানিত হবেন প্রাক্তন প্রাইম মিনিস্টার, তিনি হয়তো এটা ভাবতেও পারেননি। হয়তো সেই দুঃখে কষ্টেই কথাটি বলেছেন। অথচ একটু ভেবে দেখুন, এই কথাটি মানুষের মধ্যে প্রচারিত হওয়ার কিছুক্ষণ পরেই আপনি নতুন করে আবার আরেকটি ভাষণ দিলেন, আরেকটি বিবৃতি দিলেন। সেই বিবৃতিতে কি বললেন? সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে, অনেকে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন, সবথেকে বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। জি, আপনি এই কথাগুলোই বলেছেন। অর্থাৎ নতুনভাবে আবার রাজনৈতিক করতে চাচ্ছেন। আপনারা রাজনৈতিক করতে চাচ্ছেন এমন শব্দটি আপনি উল্লেখ করেননি, কিন্তু তাই বলে আপনারা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বা কেউ আসবেন না, এমনটাও কিন্তু বলেননি। বরঞ্চ আপনি ভবিষ্যতের একটা আগাম দিয়ে দিলেন যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন সবার সাথেই আপনারা আছেন, এই জুলুমের বিচার হবে, এই জুলুমের সম্বন্ধেও আপনারা বিচার করবেন, বা যাদের উপরে যা কিছু হয় আপনারা এর প্রতিবাদ করুন, আমরা আপনাদের সাথে আছি। বিশেষ করে আপনারা যারা আওয়ামী লীগ করেন, আপনাদের দলের লোকজনদেরকে উল্লেখ করে এই কথাগুলো বলেছেন। এখন আপনাকেই আমি বলছি, আপনাদের মতন এত উচ্চ বংশীয়, আপনাদের মতন লোকেরা, গণ্যমান্য ব্যক্তিরা এইভাবে কথা বলা কি মানায়? একটু ভেবেচিন্তে কথা বলা দরকার না? একটা কথা বললাম, পরবর্তীতেই আবার আর একটা কথা বললাম। ঠিক এমনটি কাজ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রীও। তিনি বললেন যে ঠিক আছে, বাংলাদেশে কোনো কোটাই থাকবে না, এই কোটা উঠে যাবে, যেভাবে মেধাবীদের চান্স হয় এইভাবেই তিনি চালাবেন। অথচ পরবর্তীতে বললেন, আবার তিনিই বললেন যে ওটা আমি আসলে রাগের বশবর্তী হয়ে বা ক্ষোভের থেকে কথাটা বলেছি। এটা কি আর হয়? মুক্তিযোদ্ধারা কোটা পাবে না, বা তাদের নাতিপুতিরা কোটা পাবে না, কোটা পাবে রাজাকারের নাতিপুতিরা।
এমন কথাও তিনি বলেছেন। আবার তিনি বলেছেন যে আমি সবাইকে রাজাকার বলেছি বা নিজেদেরকে রাজাকার বলতে বলেছি, এমন কথা কি আমি বলেছি? এই কথাও বলেছেন। আচ্ছা, উনি বললেন রাজাকারের নাতিপুতিরা কি কোটা পাবে, এমনটা কি হয়? এই কথাটা যে বললো, আপনাকেই আমি বলছি, আপনি একটু বিশ্লেষণ করে দেখেন তো, এটা কি আপামর জনসাধারণকে, বাংলাদেশের সবাইকে, আপনারা ব্যতীত, আপনাদের দল ব্যতীত আর সবাইকেই রাজাকার বলা হয় না? কারণ কোটা বিরোধী যারা আন্দোলন করেছেন তারা তো শুধু মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের কোটা সম্বন্ধেই কথা বলেছেন। রাজাকার, নৃগোষ্ঠী বা হিজড়া সম্প্রদায় এটসেট্রা যারা আছেন তাদেরকে নিয়ে তো কথা বলেন না, শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদেরকে নিয়েই কথা বলেছেন। এই কোটাটা উইথড্র করার জন্য তিনি বলেছেন, উঠানোর জন্য তারা আন্দোলন করেছেন। কিন্তু তিনি, প্রাক্তন প্রাইম মিনিস্টার, কি বললেন? এমন কথা। তাহলে কি এই যে আপনারা কথা বারবার পাল্টান, এরকম একজন প্রাগৈতিহাসিক দল আপনাদের, অতি পুরনো দল, গৌরবময় ঐতিহ্যময় দল, যা কিনা মুক্তিযুদ্ধের সময় থেকে চলে আসছে, এই চেতনা বিক্রি করেই আপনারা সবসময় চলছেন। তা আপনাদের মুখে কি এই ধরনের কথা মানায়? এই যে এখন একটা কথা বললেন, পরবর্তীতে আর একটা কথা বললেন, এই কথাগুলো কি আসলে মানায়? একটু ভেবে দেখবেন। আমার জ্ঞানে হয়তো এটা আসে না, আপনারা আরো উচ্চ জ্ঞান ধারণ করেন। যদি পারেন এই উত্তরগুলো আমাকে দেওয়ার প্রয়োজন নেই, আর একটা বিবৃতি দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করবেন যে প্রথম এই বক্তব্যটা কেন দিয়েছেন, বিবৃতিটা কেন দিয়েছেন, আর কেন পরের বিবৃতিটাই বা আপনি কেন দিলেন, কেন এমন হলো? অথচ আপনার মা বলেছিলেন হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। সবাই বলে পালিয়ে গেছে অমুক তমুক, কিন্তু হাসিনা পালায় না। আপনার মায়ের মুখের কথা, অথচ কিভাবে গেল? একটু ভেবে দেখেন তো। জয় সাহেব, আপনাকে জয় ভাই বলছি। আপনি আমার চেয়ে 6 বছরের বড়। আমি যতদূর জানি আপনি 71 সালে জন্মগ্রহণ করেছেন, আমি 76-এ জন্মগ্রহণ করেছি। আপনাকে জয় ভাই বলে বলছি। আচ্ছা জয় ভাই, একটু চিন্তা করে দেখেন তো, আপনারা এত প্রাগৈতিহাসিক দল, এত গৌরবময় দল, আপনাদের এত সুনাম, এত সব কিছু, আপনার মা যে কাণ্ডগুলো করেছেন, আসলে কি সঠিক করেছেন? একজন মন্ত্রী হয়ে, প্রধানমন্ত্রী হয়ে, মন্ত্রী বললে ভুল হবে, তিনি একজন দেশের প্রধানমন্ত্রী, অর্থাৎ দেশের রক্ষণাবেক্ষণের জন্য তিনিই প্রধান, জনগণের আশা ভরসার স্থান। তিনি কি এমন কথা বলতে পারেন, এটা আমার দেশ, আমার বাবার দেশ, এটা আমার নিজের দেশ? আমার নিজের দেশ, আমার বাবা এই দেশ স্বাধীন করেছে। দেশ আমার দেশ, আমার দেশের, আমার নিজের দেশ, আমার বাবা এই দেশ স্বাধীন করেছে। তাহলে কি ভাই আমরা ভাড়াটিয়া সব? আমরা কি সব রোহিঙ্গা? খুব জানতে ইচ্ছে করে, এই ভাষণটার পর থেকেই খুব জানতে ইচ্ছে করে। কিন্তু আপনাদের সময় তো এগুলো বলার কোনো জো ছিল না। মানুষ আপনাদেরকে নিয়ে কথা বললে তাদের মুখের ভাষা কেড়ে নিতেন, তাদের মুখে কুলু পেটে দিতেন, তাদেরকে ধরে নিয়ে যেতেন, জঙ্গিবাদ দিয়ে তাদেরকে, উপাখ্যান দিয়ে তাদেরকে জঙ্গি বলে পরিচিতি দিতেন। এই কাজগুলো কি আসলে ঠিক হয়েছে? বিরোধী দলকে দমন, নিপীড়ন, এটা কি কোনো রাজনৈতিক দলের আসলে আদৌ কাম্য হতে পারে? আপনি কাকে নিয়ে দেশ চালাবেন? কাকে নিয়ে দেশ চালাবেন? শুধু কি আপনার দলকে নিয়ে দেশ চালাবেন? দেশের মধ্যে তো অনেক মতবিরোধীর লোক থাকবে, তাদের সবাইকে নিয়েই তো দেশ চালাতে হবে। আপনার ঘরে 5টা সন্তান আছেন, তারা তো সবাই আপনার ফেভারিটে হবে না, সবাই আপনার ভালো বলবে না। একটা সন্তান হয়তো আপনার বিরোধী করবে, আপনার খারাপ বলবে, মানুষের কাছে গিয়ে আপনার সম্বন্ধে বাজে কথা বলবে। তাই বলে কি সন্তান হিসেবে তাকে বাদ দিয়ে দেবেন? আছে কোনো সেই পদ্ধতি যে তাকে বাদ দেওয়া যায়? তাহলে একজন প্রধানমন্ত্রী হলে সবাইকে নিয়েই তো দেশ চালাতে হবে, কেউ না বুঝলে তাকে বোঝাতে হবে। তাই বলে টর্চার নয়। আপনাদের আমলেই করা হয়েছে যে পিতামাতা হয়েও সন্তানের গায়ে হাত তুলতে পারবে না, এমন আইনও তৈরি করেছেন আপনারা। আমার হাসি পায় এই সমস্ত আইনের কথা শুনলে, যে পিতামাতা তার সন্তানের গায়ে হাত তুলতে পারবে না। এটা তাহলে অত্যাচারের পর্যায়ে পড়বে এবং সেক্ষেত্রে পিতামাতাকে আইনের সম্মুখীন হতে হবে। বলেন,
এইগুলোও আপনারা করেছেন। এটা কি আদৌ কোনো সভ্য জাতির ঘটনা হতে পারে? কোনো সভ্য প্রধানমন্ত্রীর পরিচালনা হতে পারে একটি দেশের? একবার চিন্তা করে দেখুন জয় ভাই, আপনার নানা দেশকে পরিচালনা করেছেন। আপনারা বলেন তিনি খুব একজন ভালো ব্যক্তি ছিলেন, তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন, দেশের জন্য তিনি প্রাণ দিয়ে গেলেন শেষ পর্যন্ত। আচ্ছা, তার প্রাণটা কি আসলে সত্যিকার অর্থে দেশের জন্য হয়েছে? তার প্রাণটা যে গেছে আসলে কি দেশের জন্য গেছে? এটা আমার প্রশ্ন, আমার জানতে ইচ্ছে করে। এরকম আমার মতন অনেক সাধারণ জনতা আছে, অনেকের উৎসুক মন আছে, তারা জানতে চায়। আপনারা কি কখন এটা বিবৃতি দিয়েছেন? একবার ভেবে দেখুন তো, আপনার দাদা যখন মারা যায় তখন মানুষ খুশিতে মিষ্টি বিতরণ করে। এটা আমার শোনার কথা, এটা আমি দেখিনি। ইনুরে নিয়ে আপনারা মন্ত্রিসভা গঠন করেছেন, সেই ইনু ট্যাঙ্কের উপরে দাঁড়িয়ে লাফালাফি করেছে। মতিয়া চৌধুরী বলেছিল শেখ মুজিবরের গায়ের চামড়া দিয়ে ডুগডুগি তৈরি করা হবে, তাকে নিয়ে আপনারা রাজনীতি করেছেন। একবার ভেবেছেন এগুলো কি কখনো আপনি আপনার মাকে প্রশ্ন করেছেন যে মা এমন কেন, কেন এমন হয়? তুমি যদি দেশটাকে ভালোবেসে থাকো, শেখ মুজিবের মেয়ে হয়ে থাকো, তাহলে তুমি এমনটা কেন করছো? সন্তান হিসেবে কি কখনো প্রশ্ন করেছেন? ভেবে দেখুন তো, দাদার বিদায়টা তো গেল, আজকে আপনার মার বিদায়টা কত কলুষিত, কত কলঙ্কময়। এমনটি কি হওয়ার কথা ছিল? 15টা বছর দেশ চালিয়ে 20 বছরে পা দিয়েছে পূর্ণ করত 2048 সালের আগাম ভবিষ্যৎ আপনারা দেখে গেছেন স্মার্ট বাংলাদেশ করার। কোথায় গেল সব? আপনার দাদার মূর্তিগুলো কি হয়ে গেল সব? আপনার মায়ের কারণে। তিনি তাকে এত উচ্চে তুলে ধরতে চেয়েছেন, তাকে সবার কাছে পরিচয় করিয়ে দিতে চেয়েছেন। টাকার নোটে এমন একটি টাকার নোট নেই বাংলাদেশে যে টাকার নোটে বঙ্গবন্ধুর ছবি নেই, শুধুমাত্র একটা নোট, 2 টাকার নোট ব্যতীত। এইটা যে কেন বাদ দিয়েছিলেন এক আল্লাহই ভালো জানেন। তবে এই নোটটা, এই 2 টাকার নোটটা সম্বন্ধে মানুষের খুব কৌতূহলী আছে। এই 2 টাকার নোটটা দেখতেও খুব সুন্দর। তো যাই হোক, এখন আপনি একবার ভেবে দেখুন এই কাজগুলো কি সঠিক হয়েছে? একটা বিবৃতি দেন না, দুইটা বিবৃতি দিয়ে দিলেন, পাল্টা একটা বিবৃতি দিলেন, সেটাকে পাল্টিয়ে আবার অন্যরকম বিবৃতি দিলেন, পাল্টিয়ে নিয়ে নিলেন। সত্যিকার ভাবে ভেবে চিনতে মার সাথে আলাপ আলোচনা করে তারপরে একটা বিবৃতি দেন না। ঠান্ডা মাথায় আমরা একটু শুনি, বুঝি আসলে কি করা দরকার বা কি। এই যে যেভাবে তিনি চলে গেলেন, একজন মা তার সন্তানদেরকে রেখে এইভাবে চলে যেতে পারে, তাকে তো মমতাময়ী মা বলে আখ্যা করতো আওয়ামী লীগের লোকেরা। তার ছত্র ছায়াই সবাই যা যা করেছে, আজকে তাদের সবাইকে রেখে আপনার মা পগার পায়। একবারও তাদের কথা ভাবলেন না, ভেবে দেখেছেন? অথচ বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া যখন এরকম ভাবে বিপদে পড়েছিলেন, তখন তাকে অফার দেওয়া হয়েছিল বিদেশের কথা। তিনি বলেছিলেন না, আমি দেশের মাটিতেই থাকবো, আমার মৃত্যু হলে এখানেই হবে, বিচার হলে এখানেই হবে, কিন্তু আমি বিদেশে তো কোনো কিছু করিনি। দেশের বাইরে আমি যাব না, কারণ দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমার কোনো কিছু নেই। দেশের বাইরে আমি যাব না, এই দেশেই আমি থাকব, এই দেশেই আমার জন্মস্থান, এই দেশেই আমার মৃত্যু হবে, এই দেশের মানুষের কাছে মধ্যেই আমি বেঁচে থাকতে চাই। আমি বিদেশ যাব না বা যাওয়ার কোনো ইচ্ছাও নেই। অথচ আপনার মা বলেছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বলেছিলেন মানুষ থেকে বিচ্ছিন্ন করলে আমি নিজেই মারা যাব। আমরা রাজনীতি করি, মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাব। আমাকে কোনো গুলি করতে হবে না। অথচ ওনাকে বিদায়বেলা দেখলাম কলকাতার লোকেরা, ভারতের লোকেরা তার ভাষণ নিচ্ছেন, তিনি সহাস্য বদনে বোন শেখ রেহানাকে নিয়ে কি সুন্দরভাবে হাসি হাসি কথা বললেন। ভেবে দেখুন তো, একটু ভাববেন। আমি আপনাকে কোনো অপমান করার জন্য, আপনাকে আঘাত দেবার জন্য এই ভিডিওটি তৈরি করিনি। আসলে আমার বিবেকে আমাকে তাড়া করে এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য।
আমি বলতে কি বোঝেন? সাধারণ জনতা। আমি তো একজন সাধারণ জনতা। আমার বিবেকটা আমাকে নাড়া দেয়, আমার বিবেক আমাকে বলে জাগো বিবেক জাগো। সেই জন্য আমি সেই প্রেক্ষিতে, সেই অনুপ্রেরণা থেকে আপনার কাছে এই প্রশ্নগুলো করলাম। পারলে একটা বিবৃতি দিয়ে দেশবাসীর উদ্দেশ্যে, যেন সত্যিকার অর্থেই আপনার কথাগুলো অনুধাবন করে আবার আপনার দল সুসংগঠিত হতে পারে। 15 বছর পর, 16 বছর পর, 17 বছর পর যদি এই দেশের মানুষ মুক্ত হতে পারে, আজ থেকে 25 বছর পর হলেও তো আপনারা আবার আসতে পারেন। অতএব নিজেদেরকে সংশোধন করুন, নিজেদেরকে সুসংগঠিত করুন এবং মানুষকে মেরে নিজেদেরকে প্রতিষ্ঠা করার যে অপচেষ্টা, এই অপচেষ্টা থেকে নিজেদেরকে বিরত রাখুন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।